চা শ্রমিকদের স্বার্থ রক্ষায় মালিকদের যত্নবান হওয়ার আহ্বান প্রধানমন্ত্রী। সুগন্ধি চা উৎপাদনের তাগিদ। বাজেটে সর্বোচ্চ গুরুত্ব পাচ্ছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, সামাজিক সুরক্ষা বেষ্টনীর আওতা বাড়ানোর পরামর্শ। ঘূর্ণিঝড় রিমালের আঘাতে ভোলা বরগুনায় ব্যাপক ক্ষয়ক্ষতি, অসংখ্য গবাদি পশু মৃত্যু, ভেসে গেছে চারণভূমি। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ দুপুর 2টার 21 সংবাদে, সাথে আছি আমি রীতা চৌধুরী। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। শ্রমিকদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে যত্নবান হলে বাড়বে উৎপাদন, বাড়বে আয়। চা বাগান মালিকদের প্রতি এমন পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈশ্বিক চাহিদা বিবেচনায় চা বহুমুখীকরণেরও পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। সিলেটের মালনীছড়ায় 1854 সালে প্রথম বাণিজ্যিকভাবে শুরু হয় চা চাষ। সম্ভাবনাময় এই শিল্প বিকশিত হয়েছে দেশের 168টি বৃহৎ ও 8,000-এর বেশি ক্ষুদ্র চা বাগানের মাধ্যমে। যেসব বাগান থেকে গেল বছর উৎপাদন হয়েছে 102.92 মিলিয়ন কেজি চা। প্রধান অর্থকরী ফসল ও রপ্তানি পণ্য হিসেবে চায়ের ঐতিহ্য প্রসারে 4 জুন জাতীয় চা দিবস ঘোষণা করা হয়। ওসমানী স্মৃতি মিলনায়তনে ৪র্থ জাতীয় চা দিবসের আনুষ্ঠানিকতায় যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই শিল্পে অবদান রাখা 8 ক্যাটেগরিতে বাগান ও উৎপাদনকারী প্রতিষ্ঠানকে দেয়া হয় জাতীয় চা পুরস্কার 2024 সম্মাননা। উৎপাদন বৃদ্ধি ও রপ্তানি সহ এই শিল্পের প্রসারে চা বোর্ডের প্রথম বাঙালি চেয়ারম্যান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চা শ্রমিক তাদেরকে কিন্তু ওই ভারতের বিভিন্ন জায়গা থেকে নিয়ে সেখানে বাগানে কাজ করানো হতো। কোনো কর্মঘণ্টা ছিল না, তাদের কোনো ভালো মন্দ দেখতো না, কোনো কিছু করতো না, সব থেকে অবহেলিত ছিল। বঙ্গবন্ধু শেখ মুজিব টি বোর্ডের চেয়ারম্যান হওয়ার পর থেকেই তাদের ভাগ্য পরিবর্তন হতে শুরু করে। চা শিল্পকে বেগবান করতে শ্রমিকদের প্রতি যত্নবান হতে মালিকদের আহ্বান জানান প্রধানমন্ত্রী। আমাদের একটা অর্থকরী ফসল হচ্ছে, যেটা দেশের মানুষের আর্থিক সচ্ছলতা এনে দিতে সহায়তা করছে। শুধুমাত্র তাদেরকে ওই আপনার অধীনস্থ বলে বিবেচনা করলে হবে না। মনে রাখতে হবে তাদের শ্রম ঘাম দিয়েই আপনার উৎপাদন বৃদ্ধি করা উপার্জনের পথ করে দিচ্ছে। কাজে সেই শ্রমিকদের প্রতি আপনাদের আরও যত্নবান হতে হবে। বিশ্বে চায়ের চাহিদা বিবেচনায় সুগন্ধি চা উৎপাদনের তাগিদ দেন সরকার প্রধান। চাকে বহুমুখী করা এবং অ্যারোমা টিটা তৈরি করা, যেটা বিদেশের চাহিদা কিন্তু অনেক বেশি এখন। তো সেটাই আমার মনে হয় আমাদের নজর দেওয়া দরকার, যে আমরা ওই শুধু চার পাতা বাল্কে বিক্রি না করে আমরা এটাকে ভ্যালু অ্যাডেড করে সেটা আমরা রপ্তানি করব। তাতে আমাদের লাভ, যে আমাদের বৈদেশিক মুদ্রাও অর্জন হবে, আর যারা এখন ব্যবসা করেন তাদেরও ভালো একটা উপার্জনের সুবিধা হয়ে যাবে। রাজনীতি ও অর্থনীতি বিষয়ে তৃণমূলের সচেতনাকে ইতিবাচক হিসেবে উল্লেখ করেন বঙ্গবন্ধু কন্যা। চায়ের কাপে ঝড় আর গল্প শুরু হয়ে যায়, সেখানে রাজা উজির মারা থেকে শুরু করে সব ধরনের আলোচনা। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। এবারে বাজেট 2024-2025। আসছে বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রায় 30টি ভোগ্যপণ্যে কমছে উৎসে কর। অর্থনীতিবিদরা বলছেন, এসব পদক্ষেপের পাশাপাশি নিম্ন আয়ের মানুষকে স্বস্তি দিতে সামাজিক সুরক্ষা বেষ্টনীর আওতা বাড়াতে হবে। ডলারের বিপরীতে টাকার মূল্যমান স্থিতিশীলের পাশাপাশি কমাতে হবে অপচয়ও। আর প্রকল্প বাছাইয়ের হতে হবে আরও যত্নশীল। মেহেদী হাসানের রিপোর্ট। দীর্ঘদিন ধরেই মূল্যস্ফীতি 10% কাছাকাছি। কষ্টে সাধারণ মানুষ। বাজারে অর্থের সরবরাহ কমাতে সংকোচনমূলক মুদ্রানীতি অনুসরণ করছে কেন্দ্রীয় ব্যাংক। তবু বাগে আসছে না নিত্যপণ্যের বাজার।
এমন বাস্তবতায় আসছে বাজেটে প্রায় ৩০টি ভোগ্যপণ্যের কমছে উৎসে কর। প্রাথমিক তথ্য অনুযায়ী চাল, ডাল, গম, ভোজ্য তেল, চিনি, গরু দুধ, বিভিন্ন ধরনের মশলা ও ফল আমদানিতে উৎসে কর কমছে। বাজেটে এসব পণ্যের উৎসে কর ২% থেকে কমিয়ে ১% করা হচ্ছে। অর্থনীতিবিদরা বলছেন, এসব পদক্ষেপ ছাড়াও মূল্যস্ফীতির নিয়ন্ত্রণে ডলারের বিপরীতে টাকার মূল্যমান স্থিতিশীল রাখতে হবে। সরকারকে সরে আসতে হবে নোট ছাপিয়ে ঋণ নেওয়ার মতো প্রবণতা থেকে। পাশাপাশি বড় ঘাটতি না রেখে বাজেট হতে হবে আয়ের সাথে সঙ্গতিপূর্ণ তথা বাস্তবধর্মী। বাজেটের ডেফিসিট যাতে না বাড়ে, বাজেট যেন খুব বড় না আকার নেয়, সেই দিকে নজর দেবে আমার কাছে মনে হয়। প্রতি বছরই আমরা প্রায় 17-18% বাজেট বাড়াই, কিন্তু আমি যেটা শুনতে পাচ্ছি যে এবার বাজেট বাড়বে মাত্র 4%। তার মানে বাজেটটাকে আয় বুঝে ব্যয় করবার একটা প্রক্রিয়া শুরু করছে। এটি কিন্তু ইনফ্লেশনের উপরে ইম্প্যাক্ট বেশ খানিকটা রাখবে। এদিকে উচ্চ মূল্যস্ফীতি থেকে দরিদ্র জনগোষ্ঠীকে স্বস্তি দিতে সীমিত সাধ্যের মধ্যেই সামাজিক নিরাপত্তা বলয় ও খাদ্যবান্ধব বিভিন্ন কর্মসূচিতে সরকারকে আরও জোর দিতে হবে বলেও মত তাদের। সোশ্যাল প্রোটেকশনের পরিমাণ আরও বাড়বে, কিন্তু সোশ্যাল প্রোটেকশন বাড়লেও একজন বিধবাকে আমরা কতই বা টাকা দিতে পারি? 800, 1000 এই টাকা দিয়ে তার এই সংসার চলে? খাদ্য জাতীয় গুডস যদি দেন তাহলে চুরি করবে, মানে জনপ্রতিনিধি যতগুলো আছে কেউ বাদ নেই, হুজুর থেকে আরম্ভ করে আপনার ক্রিমিনাল থেকে আরম্ভ করে কেউ কিন্তু এই টাকা মারার থেকে ছাড়ে না। সুতরাং এটা ক্যাশ টাকা তাকে দিয়ে দেওয়া উচিত, সে ওখান থেকে কিনুক। এসব কর্মসূচির সুবিধা যাতে প্রকৃত নিম্ন আয়ের মানুষ পায় সেটাও নিশ্চিত করার পরামর্শ অর্থনীতিবিদদের। মেহেদী হাসান, ২১ টেলিভিশন, ঢাকা। জলবায়ু পরিবর্তনের প্রভাবে সরাসরি ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় উপরের সারিতেই বাংলাদেশ। সবশেষ ঘূর্ণিঝড় রিমালে ৪৬ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এই অবস্থায় বাজেটে জলবায়ু পরিবর্তনের বিষয়টিকে গুরুত্ব দেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। একই সাথে উন্নত দেশগুলোর থেকে ক্ষতিপূরণ আদায়ে জলবায়ু কূটনীতি জোরদার করারও তাগিদ তাদের। আর অর্থ প্রতিমন্ত্রী জানালেন, আসছে বাজেটে জলবায়ু পরিবর্তনের অভিঘাত ও উত্তরণের বিষয়টি গুরুত্ব পাবে। মানিক শিকদারের রিপোর্ট। জলবায়ু পরিবর্তনে দিনে দিনে ক্ষতির মাত্রা তীব্র হচ্ছে। সবশেষ ঘূর্ণিঝড় রিমালে লণ্ডভণ্ড উপকূলের ১৯ জেলা। টানা ২ দিনের ঝড়ে ২.৫ লাখ ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। খুলনা, সাতক্ষীরা, বাগেরহাটে ভেসে গেছে চিংড়ির ক্ষেত। শুধু খুলনা বিভাগেই ক্ষতির পরিমাণ ২৫০ কোটি টাকা। এবারও ঢাল হয়ে বাংলাদেশকে রক্ষা করেছে সুন্দরবন। তবে রিমালে সৃষ্ট জলোচ্ছ্বাসে সুন্দরবন তলিয়েছিল ৩৮ ঘন্টারও বেশি। দীর্ঘ সময় জোয়ারে পানি থাকায় হরিণসহ বহু বন্যপ্রাণী মারা গেছে। পরপর ২ দিন ৩৬ ঘন্টা থেকে প্রায় ৪০ ঘন্টা এই জোয়ারের পানিটা আমাদের সুন্দরবনের যে বনের ভিতরে থাকায় সেটা আমাদের এইবারে জীববৈচিত্র্যটা ব্যাপক ক্ষতি হয়েছে। বেড়ি বাঁধ ভেঙে তলিয়েছে ফসলি জমি, গৃহহীন ও কর্মহীন হয়েছে অসংখ্য মানুষ। এই ক্ষতি যে আমরা কিভাবে পুষে আগামীতে চাষবাস করব এরকম পরিস্থিতি আমাদের আর নাই। এরকম অবস্থা দিশেহারা হয়ে গেছে আমরা। এই অবস্থায় সুন্দরবন ও উপকূলীয় এলাকার নিরাপত্তায় প্রতিটি মন্ত্রণালয়ের উদ্যোগে জলবায়ু বান্ধব বাজেট প্রণয়নের পরামর্শ এই অর্থনীতিবিদের। প্রাকৃতিক যে সম্পদ, এটাকে রক্ষা করবার জন্য একটা বাজেট দরকার। আমরা এবং জলবায়ু পরিবর্তনের বাজেট মানেই এই প্রাকৃতিক সম্পদগুলোকে সুরক্ষা দেবার বাজেট। এবং আমরা এবারের বাজেটেও আমরা আশা করব যে প্রত্যেকটা মন্ত্রণালয়কে একটা প্রাকৃতিক সম্পদ রক্ষা করবার জন্য একটা বাজেট দেবে। গত বছর আমরা ৮.something দিয়েছিলাম বাজেট, কিন্তু এগুলো আসলে সত্যি সত্যি কোথায় খরচ হয়, কেমন করে খরচ হয় তার কিন্তু মনিটরিং নেই। ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে ক্ষতিপূরণ আদায়েও ডক্টর আতিউর রহমানের। ইন্টারন্যাশনালি যে লস অ্যান্ড ড্যামেজ যে খাতে বিদেশিদের অর্থ দেবার কথা ছিল $100 বিলিয়ন, তারা কিন্তু এটা মেনে নিয়েছে এবং কোনো দেশ ইতোমধ্যেই ডলার প্লেস করেছে। তো ওইটারও তোমরা হিস্সা পাবো, কারণ আমরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হই। এদিকে আসছে বাজেটে জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং মোকাবেলার বিষয়টি গুরুত্ব পাবে বলে জানিয়েছেন অর্থ প্রতিমন্ত্রী।
জলবায়ু অভিঘাত মোকাবেলা করার জন্য তো বরাদ্দ থাকছে, এবং আমি যে রিপোর্টটার কথা বললাম সেখানে অর্থনৈতিক যে ক্লাইমেট ক্রাইসিসের যে এফেক্ট সেই বিষয়টা তো সেই প্রতিবেদনেই আপনারা পাবেন। বিশ্বব্যাংকের তথ্য বলছে শুধু ঘূর্ণিঝড়ে বছরে বাংলাদেশের আর্থিক ক্ষতি হয় কমপক্ষে $100 কোটি। মানিক শিকদার, একুশে টেলিভিশন, ঢাকা। ঘূর্ণিঝড় রিমালের আঘাতে উপকূলীয় জেলা বরগুনা ও ভোলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বরগুনায় বরজ তছনছ হয়ে যাওয়ায় নিঃস্ব প্রায় পান চাষিরা। কমপক্ষে 11.5 কোটি টাকার ক্ষতির কথা বলছে কৃষি বিভাগ। এদিকে রিমালে তাণ্ডবে ভোলায় প্রায় 1000 গবাদি পশু এবং বিপুল সংখ্যক হাঁস মুরগি মারা গেছে। ভেসে গেছে বিস্তীর্ণ চারণভূমিও। বরগুনা ও ভোলার প্রতিনিধি পাঠানো রিপোর্ট জানাচ্ছেন রাজীব জামান। পান চাষের জন্য সমৃদ্ধ উপকূলীয় জেলা বরগুনা। হাজার হাজার মানুষ পান চাষের উপর নির্ভরশীল। ঘূর্ণিঝড় রিমালের আঘাতে জেলার বদরখালী, খেজুরতলা, হেউলি বুনিয়া, নলটোনা, অয়লা, চালিতাতলি, আমতলি, চরদুয়ানি এলাকার শত শত পানের বরজ তছনছ হয়ে গেছে। বড় ধরনের ক্ষতির মুখে পান চাষিরা। ঘূর্ণিঝড়ে তো আমাকে পানের বর উগলিয়ে পড়িয়ে গেছে, জলে 3 দিন ডুববে রয়েছে। আমরা কিভাবে চলবো, কিভাবে থাকবো, আমার ঘরে চিন্তা ভাবনা গেছে। বন্যায় একদম ভাঙ্গে মাটির লাগে মিশিয়ে গেছে। আমাকে যাই ক্ষতি যে হয়েছে, এখন আইয়া 2 চোখে কেউ দেখে না, খালি এক ফিরি আই কই গেছে একটু ছবি পেড়াইও, অনুদান যদি পারি দিমু। এখন বর গেছে পড়িয়া, এখন কি দেখামো, এখন তো সংসার চল না, কি খাইয়ে বাঁচবো। স্থানীয় প্রশাসন বলছে রিমালের আঘাতে বরগুনায় 3500 জন পান চাষি ক্ষতিগ্রস্ত হয়েছেন। 736 হেক্টর জমির পানের বরজ মাটির সাথে মিশে গেছে। এতে আর্থিক ক্ষতি অন্তত 11.5 কোটি টাকা। বড় একটা পানের উৎপাদন ক্ষেত্র হচ্ছে বরগুনা, এবং হচ্ছে বরিশাল অঞ্চল থেকে পান, সুপারি এসবও যায়। তো নিশ্চয়ই হচ্ছে আমরা যদি প্রপার চ্যানেলে চেষ্টা করি তাহলে অবশ্যই তাদেরকে সরকারি সহায়তার আওতায় নিয়ে আসা যাবে। এদিকে ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে উপকূলীয় দ্বীপ জেলা ভোলায় বিপুল সংখ্যক গবাদি পশু, হাঁস মুরগি মারা গেছে। ক্ষতিগ্রস্ত শত শত কৃষক ও খামারি। ক্ষতি কাটিয়ে উঠতে সরকারি সহায়তা চেয়েছেন তারা। 3000 মুরগি উঠাইছি, প্রায় 2000 মুরগির মতো মারা গেছে। সরকার তো কোনো আমাগো দিকে ফিরে তাকাইলো না। বাচ্চাগুলা প্রায় 1800-1900 বাচ্চার মতো মারা গেছে। ঘূর্ণিঝড়ের কারণে, পানি বেশি হওয়ার কারণে সম্পূর্ণ মহিষ, গরু, ছাগল, ভেড়া এগুলা পানি ভাইসা গেছে। কিছু গরু মারা গেছে, মহিষ গরু এখনো বিভিন্ন জায়গাতে খোঁজ করে বাতানেরা খোঁজ করে আনতেছে। জেলার প্রাণী সম্পদ কর্মকর্তারা জানান, ঘূর্ণিঝড়ে 2141 একর চারণভূমি প্লাবিত হয়। মারা যায় অন্তত 898 গবাদি পশু ও 15212টি হাঁস মুরগি। ভোলা জেলায় গরু, মহিষ, ছাগল আক্রান্ত হয়েছে এবং মারাও গেছে। আমরা এই ক্ষয়ক্ষতি পূরণের জন্য বা সাবসিডি দেওয়ার জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখেছি। আমরা এটা পাইলে আমরা এগুলো সঠিকভাবে বিতরণ করব। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে ভোলা জেলায় 7,43,08,450 টাকার গবাদি পশু ও হাঁস মুরগি মারা গিয়েছে বলে জানিয়েছেন স্থানীয় প্রাণী সম্পদ কর্মকর্তারা। রাজীব জামান, একুশে টেলিভিশন। এবার পার্বত্য জেলা বান্দরবানেও পাওয়া গেছে সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদের বিপুল সম্পত্তির হদিস। জেলার সোয়ালক ও লামায় স্ত্রী, কন্যা ও নিজের নামে রয়েছে 100 একর জমি। অভিযোগ, প্রভাব খাটিয়ে জমি কেনা সহ দখলও করেছেন অনেক সম্পত্তি, করেছেন বাগান, মাছের ঘের ও গরুর খামার। বান্দরবান প্রতিনিধি নজরুল ইসলাম টিচুর প্রতিবেদন, জানাচ্ছেন মহিমা পলি। 2016 সালে নিজের ও পরিবারের নামে 25 একর জমি লিজ নিয়ে মাছের ঘের, গরুর খামার ও বাগান বাড়ি তৈরি করেন বেনজির আহমেদ। এখানে যেতে সরকারিভাবে বানানো হয়েছে রাস্তা, দেয়া হয়েছে বিদ্যুৎ সংযোগও। অবকাশ যাপনের জন্য গড়ে তোলা হয়েছে দোতলা বাড়ি। লামার ডলুছড়ির টংছিড়িতে বসবাস ছিল কয়েকটি ভূমিহীন অসহায় পরিবারের। চাষাবাদই ছিল তাদের আয়ের একমাত্র উৎস। সেখান থেকে তাদের উচ্ছেদ করে দখলে নেওয়া হয় 55 একর জায়গা। এখানেও গড়ে তোলা হয়েছে খামার ও বাগান। বেনজির নামে যারা জায়গাও কিনি, তো এখন পাড়া এরা অনেক পাড়া আছে, এখন পাড়া ঘর বাড়িও নাই। মেন খামারটা হলো বেনজির আহমেদ। বান্দরবান মাছের পাড়ার চা অফিস থেকে 1 কিলোমিটার দূরে রয়েছে আরও 25 একর জমি নিজ স্ত্রী, কন্যা ও বেনজির আহমেদের নামে। জোর করে পাশের জায়গা দখলের অভিযোগও আছে। আশপাশে কোনো বসতি না থাকলেও পৌঁছেছে বিদ্যুৎ, বানানো হয়েছে রাস্তা। এই জায়গাটা দাম কম নিয়ে নিয়েছে জোর করে। পুলিশ কর্মকর্তা হচ্ছে, কিন্তু ওনাকে আমি দেখিও নাই বা ওনার কাছে আমার সাথে কোনো যোগাযোগও নেই। আমি ওই যে মং আছে, উনি আমার বেতন টেতন দেয়।
সম্পত্তিকার না জানলেও বান্দরবান স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মং ওয়াইচিং এগুলোর দেখভাল করেন বলে জানান লামার ডলুছড়ি বাগানের কেয়ারটেকার। তবে এসবের মালিক বেনজির বলে নিশ্চিত করেন সুয়ালক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। বেনজির আহমেদ নামে আমার সুয়ালক 314 সুয়ালক মোজা একটা জায়গা আছে, প্রায় অনুমানিক কয় কোটি টাকা সম্পদ হবে। এই দায়িত্ব পরিচালনা, এই যে কাজের দায়িত্ব পরিচালনা করে মংওয়াইচি মারমা বান্দরবানের ছেলে। তবে দখলের বিষয়টি অস্বীকার করলেও ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মং ওয়াইচিং। এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকেও কেউ কথা বলতে চাননি। দখল করা জায়গা ভুক্তভোগীদের ফিরিয়ে দেওয়ার দাবি স্থানীয়দের। মহিমা পলি, 21 টেলিভিশন। এবার বিকাশ ঈদ কেনাকাটার খবর। কদিন পরই ঈদুল আজহা, আর ঈদ আনন্দে কেনাকাটায় পেমেন্টে 30% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক দিচ্ছে মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান বিকাশ। মিনালা দিবা রিপোর্ট। বাহারি ডিজাইনে ঈদের পোশাক এনেছে লাইফস্টাইল ব্র্যান্ড তাভাস। রাজধানীর নিউ এলিফ্যান্ট রোডে তাভাজের শোরুমে বসছে তীব্র গরমের উপযোগী আরামদায়ক পোশাকের পসরা। নানা বয়সী নারী পুরুষের পাশাপাশি শিশুদের জন্য আছে মনোলোভা সংগ্রহ। মেয়েদের জন্য টু পিস, ওয়ান পিস, গাউন, শর্ট টপস, প্যান্ট, প্লাজো কুর্তি, আর ছেলেদের জন্য থাকছে ফর্মাল শার্ট, স্মার্ট ক্যাজুয়াল শার্ট, হাফ শার্ট, পলো টি শার্ট, পাঞ্জাবি, প্যান্ট, বেল্ট, টাই, মোজা সহ আরো অনেক কিছু। শিশুদের জন্য থাকছে পাঞ্জাবি এবং কাবুলি। লেডিস কালেকশন আছে, ওয়ান পিস, টু পিস, ফর্মাল শার্ট আছে। বিশেষ করে পাঞ্জাবি আমাদের কাবলির প্রায়োরিটিটা আমরা বেশি দিই। কাবলি সেটের কালেকশন আছে, কোটি আছে, পাঞ্জাবি নতুন অনেক কিছু পাঞ্জাবি আসছে আমাদের। আর তাওয়াজে ঈদের কেনাকাটায় বিকাশে দাম পরিশোধ করলেই পাওয়া যাচ্ছে 30% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। বিকাশে এখন আমাদের কাস্টমার পেমেন্ট করতেছে, এবং আমাদের এখানে 30% ক্যাশব্যাক পাচ্ছে কাস্টমাররা। আর কাস্টমাররা পেমেন্টের জন্য খুব উৎসাহিত, যেহেতু পেমেন্টে তারা ক্যাশব্যাক পাচ্ছে। তো আমাদের বিকাশ পেমেন্টের জন্য সুবিধা হচ্ছে। সেল অ্যান্ড বিকাশের জন্য আমাদের সেলও ভালো হচ্ছে, যেখানে কাস্টমার ক্যাশব্যাক পাচ্ছে, সো কাস্টমারদের আগ্রহটা আরও বাড়তেছে পেমেন্টের জন্য। বিকাশের এই ক্যাশব্যাক পেয়ে অফারে খুশি ক্রেতারা। ঈদের জন্য এখন কেনাকাটা শার্ট নিলাম, মূলত প্যান্ট শার্ট কেনাকাটা আরও সুবিধা হচ্ছে। ক্যাশ ক্যারি করতে হচ্ছে না, মোবাইলে আমি পেমেন্ট করতে পারছি, এটা আমার জন্য সুবিধা হচ্ছে। মিনালা দিবা, 21 টেলিভিশন, ঢাকা। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। এর সাথে শেষ করছি দুপুর 2টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। চা শ্রমিকদের স্বার্থ রক্ষায় মালিকদের যত্নবান হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর, সুগন্ধি চা উৎপাদনের তাগিদ। বাজেটে সর্বোচ্চ গুরুত্ব পাচ্ছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, সামাজিক সুরক্ষা বেষ্টনীর আওতা বাড়ানোর তাগিদ। ঘূর্ণিঝড় রিমালের আঘাতে ভোলা বরগুনায় ব্যাপক ক্ষয়ক্ষতি, অসংখ্য গবাদি পশু মৃত্যু, ভেসে গেছে চারণভূমি। সবশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 6টায় 21 দেশের সংবাদ দেখার আমন্ত্রণ রইল।